কলা চাষ করা সবচেয়ে সহজ কাজ। আর আপনি যদি অলস হয়ে থাকেন তাহলে কলা চাষ কিন্তু আপনার জন্যই। কিছুই করা লাগবে না। আপনার যদি জমি থাকে সেখানে আপনি কলার কিছু চারা বা বোগ যেটা আমরা বলি, এটা যদি আপনি রোপণ করে দিন, আপনি 1 বছর পর থেকে সেখান থেকে আপনি কলার ফলন পাওয়া শুরু করবেন। তো কলার ব্যাপার আমি একটু অলসী, কারণ আমার বাগানে যে কলা গাছগুলো আছে আমি এটা কখনোই আমি কোনো পরিচর্যা করি না। কারণটা হলো কি, এটা আসলে স্বাভাবিকভাবে হতে থাকে। জাস্ট হয়তো যেটা করি, বোগের মধ্যে যদি অনেকগুলা কলার চারা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিছু কেটে দিই, এছাড়া আর কিছুই করি না। তো আজকে আমি আমার বাগান থেকে একটি কলা আমি সংগ্রহ করব। তো কলাটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে, যদিও এই গাছটার কলার যে ফলনটা আপনারা দেখতে পাবেন সেটা খুব একটা ভালো নয়। কারণটা হলো কি, নর্মালি দুঃখিত, নর্মালি যেটা হয়, কলার ফলনটা যেটা হয় একদম গাছের একদম ডগা থেকে কিন্তু কলার মানে যে মোচাটা সেটা বের হয়, তবে এটা সেটা হয়নি, এটা কলার গাছের মাঝখান থেকে বের হয়েছে। মানে এটাকে বলা যায় যে যে অপ্রাপ্ত বয়স্ক অনেক সময় যে বাচ্চা হয়ে যায় না, সেরকম। তো এই কারণে এটার কলার ফলনটা খুব একটা ভালো হবে না, চম্পা কলা। তো আজকে আমরা কাটি, তো আমি কাটার পরে আপনারা দেখতে পাবেন যে এটা যে গাছের মাঝখান দিয়ে মোচাটা বের হয়েছে, যার কারণে এই অবস্থাটা। তো ভিউয়ার্স, এই হলো আমার যে কলা গাছটা। আশা করি একদম উপরে দেখতে পাচ্ছেন কলার আহ, যে থোরটা, এটাই আমরা আজকে কাটবো। তো কাটার জন্য আমার কাছে একটা মানে আমার খুব শখের একটা ছুরি আছে, যেটা হলো আমি কিনেছিলাম আমার এই বাগান রিলেটেড পারপাসে অনেকদিন আগে। তো এটা সাধারণত নিয়ে আসি না, কারণ আসলে আমাদের দেশে এগুলো তো আসলে আপনি জনসমক্ষে বের করতে পারবেন না। তো যার কারণে শুধুমাত্র বাগানের জন্যই আমি এটা নিয়ে আসি। তো যেটা করব আমরা, তো কলা গাছ আমি পুরোটা কেটে ফেললে কিন্তু সরাসরি পড়ে যাবে, আমার ওখানে মাচা আছে মাচার উপরে। তো যেটা আমরা করব, খুব সাবধানে সাবধানে গাছটাকে আমরা মাছ বরাবর কেটে দিচ্ছি। তো দুর্বল হয়ে গিয়েছে, এখন আস্তে 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 পড়বে, যাতে অন্য কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমি একটু খেয়াল রাখি। আহ নিচে যেহেতু আমার বেগুনের গাছ আছে, যাতে সেগুলোতে ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবো। আর কলা গাছ কাটার সময় আপনারা খুব খেয়াল রাখবেন, কলা গাছের যেই গাছের যে কষগুলা পড়বে, এটা কিন্তু জামায় যদি পরে একদম দাগ হয়ে যাবে, সেটা আর কখনোই উঠবে না। তো এখানে যে পানিটা পড়ছে এটা হলো পানির জমা পানি, মানে কুয়াশার কারণে যে পানিটা জমেছিল সেটা পড়ছে। তবে ডগা থেকে, যেগুলো আমি যেহেতু ডগা কেটে দিয়েছি, ডগা থেকে কিন্তু পানি মানে কষ পড়ছে গাছের, এটা পড়লে কিন্তু জামা একদম নষ্ট হয়ে যাবে, আপনার যত দামি জামাই হোক একদম বরবাদ হয়ে যাবে। তো দেখুন গাছের গাছের ডগা, কলাটা বের হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু বের হয়েছে কিন্তু এখান থেকে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। তো যেটা করেছি, আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। আমার অন্যান্য আশেপাশে যেই বেগুন গাছ আছে সেটার ক্ষতি হয়নি, আমার যে মাচা আছে মাছটার ক্ষতি হয়নি। তো এই হলো আমার সেই কলা। খুব বেশি বড় হয়নি, বড় বলতে মানে খুব পরিমাণটা খুব বেশি নয়, কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে, দেখুন হলুদ হয়ে গিয়েছে। আর যেটা হলো সাধারণত কলা, আমি যেটা বলছিলাম যে কলাটা কিন্তু বের হয় এখান থেকে বের হয়। তো বের হলে সেটাকে আমরা পরিপক্ক বলি। মানে পরিপক্ক বলতে মানে প্রকৃত যেই কলার ফলনটা হয়। আর এটা কিন্তু বের হয়েছে দেখুন, গাছের মাঝ বরাবর ভেদ করে বের হয়েছে। মানে এটাকে ওই যে বলা যায় মানুষের মতো যে আহ যেটা হলো অপরিণত বয়সে বাচ্চা হয়ে যাওয়া। তো এটার কলা গাছটার কলাটাও থোরটা এমন ছিল যে অপরিণত অবস্থায় বের হয়ে গিয়েছে। তো আমি অন্যান্য গাছের যদি থোরগুলো আপনাকে দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। যেমন ধরুন এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়েছে, এবং কলাগুলো কিন্তু দেখতে বেশ ভালো। আরো যদি দেখাই আপনাদেরকে, এই যে এটাও দেখুন গাছের মানে যেখান থেকে বের হওয়ার কথা ঠিক সেই ডগা থেকে বের হয়েছে। পরিমাণটা দেখুন খুবই সুন্দর কলা। আবার অথবা আরেকটা যদি দেখাই, এই যে ভিউয়ার্স, আমি কলাটা
পেরে নেওয়ার পর পুরো গাছটাই আমি কেটে দিব। কারণটা হলো যে কলা কিন্তু এক ফসলি একবারই হয় একটা গাছে, দ্বিতীয়বার হয় না, এটা অনেকেই জানেন। কিন্তু তারপরে আমি দেখেছি একজন আমাকে একবার কমেন্ট করেছিল যে মানে একটা কলার কাঁদির জন্য আমি পুরো গাছটাই কেটে দিলাম। মানে সে জানতো না যে একটা কলা গাছে একবারই হয়। তো যাই হোক, আমরা কলাটা ওকে, আর যে কলা গাছটা আমি কেটে দিব, আর যেটা হলো যে কলাটা কাটার পরে আপনারা নিচের দিকে মানে যে কাটা অংশটা নিচের দিকে রেখে দিবেন, যাতে কলার যে কষটা, এটা যে কষটা সেটা যাতে বের হয়ে চলে যায়। আর কলার কষগুলো যদি কলার মধ্যে লাগে, যেটা হয় কি যে কালারগুলো কিন্তু মানে ভালো থাকে না, কলার কালারটা একটু কালো কালো ভাব হয়ে যায়, সুন্দর থাকে না। তো যার কারণে এই কষটা যাতে আবার কলার মধ্যে না লাগে সেটা খেয়াল রাখবেন। আর এই যে গাছটা আমরা কেটে দিলাম, এই গাছটা কিন্তু ফেলনা নয়। যেটা করি, আমার আগের যদি ভিডিও আপনারা কেউ দেখে থাকেন সেটা দেখবেন, আমি কলার এই কাটা অংশগুলো দিয়ে কিন্তু আমি গর্ত করে সেখানে আমি মানে এগুলো পুঁতে দিই বলতে বেড তৈরি করে সেখানে আমি সেই গর্তের মধ্যে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিই, দিয়ে তারপর সেখানে কিন্তু আমি সবজি রোপণ করে দিই। যেটা হলো আমি টমেটো রোপণ করেছিলাম কিছুদিন আগে, খুবই সুন্দর ফলন হয়েছে অন্য কোনো সার ছাড়াই। কারণ হলো কি, এটার মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার মানে পানি, প্রচুর পরিমাণে পানি আছে, যেটা হলো কি আপনার মাটিটাকে ময়েস্ট করে রাখবে এবং আপনার পানির জন্য যেই মানে যে সেচটা একদমই লাগবে না, এবং দীর্ঘদিন ধরে এটা কাজ করবে। আর এটা আস্তে আস্তে মাটির সাথে মিশে যেতে তো অনেক সময় লাগবে, সেই কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে এই কলা গাছটা আপনার সেই বেডে পুষ্টি জুগিয়ে দিবে, বিশেষ করে পটাশিয়াম থেকে শুরু করে নাইট্রোজেন সবকিছুই দিবে। তো অনেকে যেটা করেন যে পুরো গাছ কিন্তু পুঁতে না দিয়ে আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি ছোট ছোট টুকরা করে নেন, আমরা যদি এই ধরনের টুকরো টুকরো করেও যদি আমরা বেডের মধ্যে দিয়ে দিই, সেটাও কিন্তু খুব দ্রুত মাটিতে মিশে যাবে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা সাধারণত আমি যে ধরনের ভিডিও করে থাকি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, সেই ধরনের নয়। আমি আজকে কলা সংগ্রহটাই আপনাদের দেখালাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখবেন। এবং আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আছে, যেটা হলো কৃষি সমস্যা নিয়ে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেক্ষেত্রে আমার এই ভিডিওগুলো আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।